স্কেপিজম এক এমন আচরণ যা বাস্তবিক জীবনের সমস্যাগুলিকে অস্বীকার করে ক্ষণস্থায়ী আনন্দের পথকে বেছে নেয়, যাতে সেই ব্যক্তিকে তার সেই বাস্তবিকতার সামনে যেতে না হয় যেটি থেকে সে কিনা পালিয়ে বেড়াচ্ছে। আর একেই বলা হয় পলায়নবাদ অর্থাৎ স্কেপিজম। একদম সহজ ভাষায় যদি বলি তো কিছু এমন জিনিস বা অভ্যাস যা ব্যক্তিকে তার আসল দুনিয়া থেকে দূরে করে এক এমন পরিস্থিতিতে নিয়ে গিয়ে অজ্ঞান করে রাখে যেখানে তার যেন সেই পরিস্থিতি বা অবস্থার কথা মনে না পড়ে। তো চলুন মানুষের এই আচরণকেই আজ আমরা ডিটেলসে জানি। সো লেটস বিগিন। স্কেপিজম ইন্ডিভিজুয়ালি না তো কোনো মেন্টাল কন্ডিশন আর না তো কোনো রোগ, কিন্তু হ্যাঁ, যখন এটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন এটি জটিল রোগের থেকেও ভয়ানক হয়ে যায়। স্কেপিজমের নির্দিষ্ট কোনো উৎস নেই, কিন্তু এর পরিচয় মানুষ দ্য গ্রেট ডিপ্রেশনের সময় পেয়েছিল। 1929-এ আমেরিকান স্টক মার্কেট ক্র্যাশ হয়ে যায়, আর এই মার্কেট ক্র্যাশের পর সারা দুনিয়া ইকোনমিক ক্রাইসিসকে দেখেছিল, আর এর প্রভাব অলমোস্ট সারা পৃথিবীর ইকোনমির উপর পড়েছিল। আর এই ইকোনমিক ক্রাইসিসকেই গ্রেট ডিপ্রেশন বলে, যা প্রায় 10 বছর ধরে চলেছিল। এই গ্রেট ডিপ্রেশনের প্রভাব ডাইরেক্টলি সাধারণ মানুষের উপর পড়েছিল। সেই সময় আমেরিকায় দারিদ্রতা এবং বেকারত্ব চরম সীমায় ছিল। কিন্তু আশ্চর্যজনক কথা তো ছিল এই যে সেই সময় রেডিও, নিউজ এবং ম্যাগাজিনস এই ক্রাইসিসের কথা সাধারণের কাছে উল্লেখই করছিল না। লাইফ ম্যাগাজিন তো এই খবরও ছাপিয়েছিল যে গ্রেট ডিপ্রেশনের মতো কোনো জিনিসই নেই। গভর্নমেন্ট এই পরিস্থিতিকে জনসাধারণের থেকে দূরে রাখার চেষ্টা করছিল, যা অবভিয়াসলি একটি বোকামি ছিল, কেননা লোকেরা গ্রেট ডিপ্রেশনকে ফেস করছিল। এই সম্পূর্ণ ঘটনাকে অ্যালেন ব্রিঙ্কলি তার বই কালচার অ্যান্ড পলিটিক্স ইন দ্য গ্রেট ডিপ্রেশনে খুব ভালোভাবে তুলে ধরেছেন। আর এইভাবেই স্কেপিজম সেই সময়ের একটি ট্রেন্ড হয়ে গিয়েছিল, আর স্কেপিজমের একটি টার্ম লোকেদের মধ্যে খুব ফেমাস হচ্ছিল। স্কেপিজমের প্রকৃতির ব্যাপারে যদি কথা বলি তো স্কেপিজম পজিটিভও হতে পারে আবার নেগেটিভও হতে পারে। স্কেপিজম আসলে কোপিং মেকানিজমের মতো কাজ করে, যা আমাদেরকে স্বাধীনতা দেয় জীবনের সমস্যাগুলি থেকে কিছুক্ষণের জন্য দূরে থাকতে। আর অনেক সময় এই স্বাধীনতা জরুরিও। এমনকি সিগমেন্ট ফ্রয়েডও স্বীকার করতেন যে স্কেপিস্ট ফ্যান্টাসি মানে পলায়নবাদ আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ উপাদান। মানে সারা জীবন যে আপনি শুধু কাজই করতে থাকবেন এবং আনন্দ উল্লাস করবেন না তা নয়। স্কেপিজমের অনেক ধরন হতে পারে, কিছু ভালো, কিছু খারাপ, আর কিছু খুবই খারাপ। ফর এক্সাম্পল, এক্সারসাইজ, খেলাধুলা, বই পড়া, সিনেমা, টিভি শো, গেমিং, সোশ্যাল মিডিয়া, পর্ন, স্মোকিং, অ্যালকোহল এবং ড্রাগস। এগুলি হলো স্কেপিজমের কিছু ফেমাস উপায়। বই পড়া শরীরচর্চাকে ভালো স্কেপিজম বলে। শরীরচর্চা আপনার ওভারঅল হেলথকে ইমপ্রুভ করে। বই আপনাকে ইমাজিনেটিভ এবং ক্রিয়েটিভ তৈরি করে। মানব মস্তিষ্ক এমনিতে তো খুবই কমপ্লেক্স, তবে খুব স্পেশালও। আমাদের মস্তিষ্কের সবথেকে প্রথম কাজ হলো আমাদেরকে সুরক্ষিত রাখা, আমাদেরকে প্রোটেক্ট করা। সাইকোলজির হিসেবে ডিফেন্স মেকানিজম এবং কোপিং মেকানিজম এই জিনিসটিরই অংশ। অনেক সময় জীবনে এমন কিছু অবস্থা বা পরিস্থিতি চলে আসে যাকে নিয়ন্ত্রণ করার অধিকার আমাদের হাতে থাকে না, অথবা আমরা নিজেরাই নিয়ন্ত্রণ করতে চাই না। এই পরিস্থিতিতে আমরা কি করি? আমরা সেই ঘটনা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করি, দূরে থাকার চেষ্টা করি। প্রতিবার তো নয়, তবে মাঝে মধ্যে দূরে থাকাটাই সঠিক সিদ্ধান্ত হয়। অনেক সময় লোকেরা পরিস্থিতির সম্মুখীন হওয়ার জন্যে প্রস্তুত থাকে না, আর এই সময়ে স্কেপিজম একটি গুরুত্বপূর্ণ তবে সাংঘাতিক ভূমিকা পালন করে। কিছু সময়ের জন্য হলেও আপনি এক কাল্পনিক দুনিয়ায় চলে যান, যা আপনাকে বাস্তব পরিস্থিতি থেকে দূরে রাখে। এবার এটা সাধারণ ব্যাপার যে যখন আপনি কোনো জিনিসকে দূরে করে দিচ্ছেন তো এর পরিবর্তে অন্য কোনো জিনিসকে কাছে আনতে হবে, আর এই অন্য দ্বিতীয় জিনিসটি স্কেপিজমের মাধ্যম হয়। বাঁচতে চাইলে আপনি ভালো জিনিসও বাঁচতে পারেন, যেমন রিডিং, এক্সারসাইজ, স্কিল অথবা রাইটিং, অথবা বেছে নিতে পারেন গেমিং, স্মোকিং অথবা ড্রিঙ্ক। তো যদি এগুলির মাত্রা কম হয় তাহলে কোনো প্রবলেম নেই, কিন্তু আসল প্রবলেমটি এখানে নয়। গেমিং, পর্ন, স্মোকিং অথবা ড্রিঙ্কিং এই জিনিসগুলি খুব বেশি মাত্রায় ডোপামিন রিলিজ করে, আর এই কারণের জন্যেই এই অভ্যাসগুলি অ্যাডিকশানে পরিবর্তন হতে একেবারেই সময় লাগে না। আর আমরা সবাই জানি যে অ্যাডিকশানের কোনো লিমিট হয় না। দেখুন বন্ধু, আমি বলছি না যে সমস্ত অ্যাডিকশানের মূল কারণ হলো স্কেপিজম, বরং বলছি যে অ্যাডিকশান স্কেপিজমের একটি শক্তিশালী অস্ত্র। এই কারণের জন্যে স্কেপিজম কোনো মেন্টাল ডিসঅর্ডার না হওয়া সত্ত্বেও এর পরিণাম অনেক ভয়ানক হয়, ফিজিক্যালিও মেন্টালিও। একটু আগেই আমি বললাম যে মাঝে মধ্যে জীবন থেকে ছুটি নেওয়াটা ভালো, কিন্তু যদি আপনি সবসময় নিজের দায়িত্ব থেকে পালিয়ে বেড়ান তো সেই দায়িত্বই আপনার জন্য বোঝা হয়ে যাবে।
আর এই বোঝা থেকে বাঁচার জন্যে আপনি আবার পালিয়ে বেড়াবেন। তারপর আপনার এই দায়িত্ব এবং সমস্যা আপনার জন্য এত বড় হয়ে যাবে যা আসলে কিনা অতটাও বড় নয়। তারপর ইন্টেনশনালি আপনার মস্তিষ্ক সেই জিনিসগুলিকে এক বড় বিপদ ভাবতে শুরু করে দেবে। আর এর থেকে বাঁচার জন্যে স্কেপিজমের থেকে বেটার অপশন আপনার মস্তিষ্কের কাছে আর কিছু থাকবে না। তারপর আপনি নিজের আশেপাশে এক কমফোর্টের বাবল তৈরি করে নেবেন। তারপর এই ছোট বাবলের ভেতরে থেকে আপনি নিজের অলসতাকে, নিজের খারাপ অভ্যাসকে, নিজের দুর্বলতাকে জাস্টিফাই করবেন। আর এই বাবল ধীরে ধীরে আপনাকে ভেতর থেকে খেয়ে ফেলবে। এবার তৈরি হবে আপনার মধ্যে অ্যাংজাইটি এবং ডিপ্রেশন। আর এই অ্যাংজাইটি এবং ডিপ্রেশন কোনো নর্মাল অ্যাংজাইটি ডিপ্রেশন নয়, সিরিয়াস অ্যাংজাইটি ডিপ্রেশন। এবার হয়তো আপনি ভাবছেন যে আমি একটি ছোট বিষয়কে অনেক বড় করে বানিয়ে আপনাকে ভয় দেখাচ্ছি, তাই না? কিন্তু না, কোনো ব্যক্তির কাছে যদি অ্যাডিকশনই তার স্কেপিজমের মাধ্যম হয় তো সেই ব্যক্তির কাছে সেই অ্যাডিকশনকে ছেড়ে দেওয়া অলমোস্ট ইম্পসিবল হয়ে যায়। আপনি যে কোনো এক্সট্রিম স্মোকার বা ড্রিঙ্কারকে জিজ্ঞাসা করে নিন যে আপনি কেন স্মোক করেন বা আপনি কেন ড্রিঙ্ক করেন। তারা আপনাকে বলবে যে মস্তিষ্ক শান্ত হয়ে যায় এবং খুব ভালো ফিল হয়। আর যখনই তাদের সেই নেশা শেষ হয়ে যায় তারা আবার তাদের বাস্তব দুনিয়ায় এসে আছাড় খেয়ে পড়ে। আর এই বাস্তবিকতাকে অ্যাকসেপ্ট করার তাদের কাছে আর শক্তি থাকে না। তো কি করা যায়? বেশ আবার পালিয়ে যান সেই বাস্তবিকতা থেকে আর ডুবিয়ে নিন নিজেকে আবার নেশায়। এই পৃথিবীর প্রতিটি ব্যক্তি কোনো না কোনো উপায় অবলম্বন করে স্কেপিজমে বাঁচার জন্যে। যদি এটি কম মাত্রায় হয় তো এর কোনো ক্ষতি নেই, কিন্তু যদি এটি এক্সট্রিম হয়ে যায় তাহলে পরিণতি হয়ে যায় অনেক ভয়ানক। ব্যক্তি হয়ে যায় নর্মাল থেকে নেগেটিভ আর নেগেটিভ থেকে প্যাথোলজিক্যাল। স্কেপিজমের সাহায্যে আমরা সেই জীবনকে উপলব্ধ করতে চাই যে জীবনের কোনো মানে নেই, কারণ এই ব্যাপারটি আমাদেরকে আমাদের প্রবলেম থেকে দূরে রাখে, আমাদের দুঃখ, চিন্তা, ঝামেলা থেকে আমাদেরকে দূরে রাখে। এবার তা অল্প সময়ের জন্যই হোক না কেন। আমরা তো বেশ আমাদের সত্যতাকে দেখতে চাই না, কেননা সেটি আমাদেরকে কষ্ট দেয়, আমাদের আসল ক্ষমতাকে দেখায়। তাই নিয়ে নিন ড্রিঙ্কস এবং উড়ান ধোয়া আর বলতে থাকুন নিজেকে যে ঠিকই তো আছে, সব কিছু ঠিকই তো আছে। আর এটাই তো ঠিক নয়। একটি ব্যাপারকে ভালো করে বুঝে নিন যে এতে কোনো যায় আসে না যে আপনি কে হন এবং কোথা থেকে হন। জীবন সবাইকেই কোনো না কোনো সময় ভেঙে ফেলে, এমন কেউ নেই যার জীবনে কোনো প্রবলেম নেই। কিন্তু পালিয়ে বেড়ানোটা কোনো সমাধান নয়। হ্যাঁ, কিছু সময়ের জন্য আপনি ইগনোর করতে পারেন নিজের প্রবলেমকে, যতক্ষণ না আপনার মস্তিষ্ক স্থির হয়ে যাচ্ছে, কিন্তু পালাবেন না। এবার আপনি হয়তো বলবেন যে আমার কি অধিকার আছে এই কথাটি বলার? হ্যাঁ, আমি বুঝি যে সবারই জীবন আলাদা, সবার পরিস্থিতিও আলাদা আর সবার প্রবলেমসও আলাদা। আমি হাজার চেষ্টা করলেও আপনার জীবনকে আপনার মতো করে জানতে পারবো না। কিন্তু আমি এটা অবশ্যই জানি যে পালিয়ে বেড়ানো কাকে বলে, কারণ একটা সময় আমিও পালিয়েছিলাম। যা হয়েছিল সেটিকে অ্যাকসেপ্ট করার শক্তি ছিল না, কিছুই করতে পারছিলাম না, কেননা করার জন্য কিছু ছিলই না। শুধু দুটি কাজই করতে পারতাম, হয় সিচুয়েশনকে অ্যাকসেপ্ট করে নিতে পারতাম অথবা পালিয়ে বেড়াতে পারতাম। তারপর আমিও আপনার মতোই সিম্পল রাস্তাকে চুজ করলাম, পালানোর। আর পালাতে পালাতে যখন ক্লান্ত হয়ে গেলাম তখন ভাবলাম যে আমি পালাচ্ছি কাকে দেখে। আর দুর্ভাগ্যবশত আমি উত্তরও জানতাম, আর হয়তো আপনিও জানেন। আমি পালাচ্ছিলাম আমার ভুলগুলি থেকে, আমার দায়িত্ব থেকে, আমার কাছ থেকে। এই জন্যেই পালাবেন না প্রিয় বন্ধু, কারণ যদি পালান তো পালাতেই থাকতে হবে। সামান্য একটু সাহস জমা করে নিন আর দাঁড়িয়ে থাকুন জীবনের সামনে। আসতে দিন এবার সেই পরিস্থিতিগুলিকে, সেই জীবনকে। সব কিছু ট্রাই করে নেব, কিন্তু পালাবো না। অনেক পালিয়েছি। যখন সম্মুখীন হবেন সেই প্রবলেমগুলির সাথে তখন জানতে পারবেন যে আসলে সেই প্রবলেমগুলি অতটা বড়ও নয় যতটা বড় আপনি ভাবছিলেন। আসলে এটি প্রবলেম নয়, বরং আমাদের ভয়, যা সেই পরিস্থিতিকে আমাদের সামনে বড় বানিয়ে দেয়। তারপর একদিন মনে হবে যে হ্যাঁ, অনেক ঝামেলা তো পাকিয়েছিল জীবন ঠিকই, কিন্তু আবার একদিকে পালাচ্ছিলাম তো আমি নিজেই।